চলুন আজ একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক আর্থ প্রেশার বা মাটির চাপ আমরা দেখব সেই সব অদৃশ্য শক্তিকে যা রিটেনিং ওয়াল বা ধারণকারী দেওয়ালগুলোকে প্রতিদিন নীরবে সহ্য করতে হয়। কখনো ভেবে দেখেছেন হাইওয়ের ধারে ওই যে বিশাল বিশাল দেয়ালগুলো থাকে ওগুলো কেন হুড়মুড় করে ভেঙে পড়ে না? এখানে কিন্তু শুরু হয় দেয়াল আর মাটির মধ্যে একটা অদৃশ্য লড়াইয়ের গল্প। আচ্ছা, তো চলুন এই অদৃশ্য শক্তির রহস্যটা একটু ভেদ করা যাক। দেখুন, মাটি কিন্তু সবসময় একরকম থাকে না। পরিস্থিতি অনুযায়ী এর চাপের তিনটে আলাদা মুড বা অবস্থা হয়। এই মোডগুলো ঠিকঠাক বুঝতে গেলে আমাদের একটা টর্ম জানতে হবে, প্লাস্টিক ইকুইলিব্রিয়াম অফ সয়েল। এটা কি? এটা হলো মাটির সেই চরম অবস্থা যখন মাটির একটা অংশ প্রায় ভেঙে পড়ার মুখে আর তার ভেতরের সমস্ত প্রতিরোধ শক্তি একদম পুরোপুরি কাজে লেগে গেছে। এখন একটা দারুণ উদাহরণ দিই, যেটা শুনলে আর কোনোদিনও ভুলবেন না। ভাবুন তো একটা ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের কথা। যখন ট্রেনটা প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়ে আছে, যাত্রীরা দরজায় হেলান দিয়ে একটা হালকা স্থির চাপ দিচ্ছে। এটাই হলো অ্যাট রেস্ট প্রেশার। এবার যেই দরজাটা খুলল, সবাই হুড়মুড় করে বেরোতে চাইছে, তাই না? তখন দরজার উপর চাপটা কিন্তু কমে গেল। এটাই হলো অ্যাক্টিভ প্রেশার। আর উল্টোটা ভাবুন, কেউ যদি জোর করে ওই ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করে, ভেতরের সবাই মিলে তাকে এমন প্রতিরোধ করবে, সেটাই হলো প্যাসিভ প্রেশার। দারুণ না? তাহলে বলুন তো কোন প্রেশার অবস্থায় মাটি সবচেয়ে কম চাপ দেয়? এই মাটির চাপের ধাঁধাটা সমাধান করার জন্য দুজন জিনিয়াস ইঞ্জিনিয়ার এগিয়ে এসেছিলেন, আর তারা আমাদের দুটো দারুণ রণনীতি বা থিওরি দিয়েছেন। এরা হলেন র্যাঙ্কিন এবং কুলাম্ব। র্যাঙ্কিনের থিওরিটা হলো একদম সহজ সরল কেসের জন্য। উনি ধরে নিয়েছিলেন দেয়ালটা পুরো ভার্টিক্যাল, মাটিটা হরাইজন্টাল, আর দেওয়াল আর মাটির মধ্যে কোনো ঘর্ষণ বা ফ্রিকশন নেই। অন্যদিকে কুলম্বের থিওরিটা অনেক বেশি বাস্তবসম্মত আর অ্যাডভান্সড, কারণ এটা দেওয়াল আর মাটির ঘর্ষণ, হেলানো দেওয়াল, এমনকি ঢালু মাটি, এই সব কিছুকেই হিসেবের মধ্যে ধরে। তাই জটিল রিয়েল ওয়ার্ল্ড ডিজাইনের জন্য কুলম্বের থিওরিটাই বেশি কাজে লাগে। তাহলে যদি একটা রিটেইনিং ওয়ালের পিছনের মাটিটা একটু ঢালু হয়, কোন থিওরিটা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে? অনেক তো থিওরি হলো, চলুন এবার বাস্তবে নেমে দেখি একটা দেয়াল কিভাবে এই লড়াইটা জেতে। একটা স্টেবিলিটি চেক করে দেখা যাক। আমরা একটা খুব কমন টাইপের দেওয়াল দেখব, ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। এটা আপনারা রাস্তাঘাটে বা বড় বড় কনস্ট্রাকশন সাইটে হামেশাই দেখে থাকবেন। দেখুন, যে কোনো দেওয়ালের দুটো বড় বিপদ হতে পারে। এক, ওটা উল্টে যেতে পারে, যাকে আমরা বলি ওভারটার্নিং। আর দুই, ওটা পিছলে যেতে পারে, মানে স্লাইডিং। মাটির অ্যাক্টিভ প্রেশার দেওয়ালটাকে ঠেলে ফেলে দিতে চায়, আর দেওয়ালের নিজের ওজন আর গোড়ার ঘর্ষণ বল তাকে বাঁচিয়ে রাখে। এই টেবিলে দেখুন, আমাদের দেওয়ালের ফ্যাক্টর অফ সেফটি বা এফএস দুটো ক্ষেত্রেই বেশ ভালো দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ফ্যাক্টর অফ সেফটি জিনিসটা কি? সোজা কথায়, এটা হলো একটা সুরক্ষার পরিমাপ। ইঞ্জিনিয়ারিংয়ে যদি এর মান 1.5 বা 2-এর বেশি হয়, তাহলে আমরা ডিজাইনটাকে নিরাপদ বলে ধরি। আর আমাদের দেওয়ালের মানগুলো তো তার চেয়ে অনেক বেশি, মানে দেওয়ালটা একদম স্থিতিশীল। ভাবুন, স্লাইডিংয়ের বিরুদ্ধে ফ্যাক্টর অফ সেফটি হল 3.38। এর মানে হলো মাটি যে শক্তি দিয়ে ঠেলছে, দেওয়ালের প্রতিরোধ ক্ষমতা তার থেকে 3 গুণেরও বেশি। ডিজাইনটা যে কতটা মজবুত বোঝাই যাচ্ছে। আচ্ছা, তাহলে দেওয়ালকে পিছলে যাওয়া থেকে বাঁচাতে হলে এর গোড়ায় ঘর্ষণ বেশি থাকা ভালো না কম? এবার আসি আসল কথায়। এত সব সূত্র, এত কনসেপ্ট পরীক্ষার সময় মনে থাকবে কি করে? চিন্তা নেই, তারও কিছু সহজ কৌশল আছে। দেখুন, কে অ্যাক্টিভ বা কে মনে রাখবেন অ্যাওয়ে দিয়ে, যখন দেয়ালটা মাটি থেকে দূরে সরে যায় আর এর মানও হয় স্মল বা কম। আর কে প্যাসিভ বা কে পি মনে রাখবেন পুশ দিয়ে, যখন দেয়ালটা মাটিকে ধাক্কা দেয়, আর প্রতিরোধও হয় প্লেন্টি বা প্রচুর। আর ফর্মুলার ক্ষেত্রে অ্যাক্টিভ প্রেশার যেহেতু মিনিমাম বা সবচেয়ে কম চাপ, তাই এর সূত্রে ওপরে মাইনাস চিহ্ন 1 - sin φ বসে। আর প্যাসিভ রেজিস্ট্যান্স যেহেতু ম্যাক্সিমাম বা সর্বোচ্চ, তাই এর সূত্রে ওপরে প্লাস চিহ্ন 1 + sin φ বসে। সহজ না? তাহলে ঝটপট বলুন তো, যখন একটা দেওয়াল মাটি থেকে দূরে সরে যায়, তখন কোন ধরনের চাপ তৈরি হয়?
বেশ, তাহলে আমরা যা যা শিখলাম, চলুন পুরো ব্যাপারটাকে একবার গুছিয়ে নেওয়া যাক। মানে আমাদের যুদ্ধ জেতার পরিকল্পনাটা কি হবে? এই পুরো কাজের একটা সহজ 4 ধাপের রোডম্যাপ আছে। প্রথমত মাটির মোড চিনতে হবে, অ্যাট রেস্ট, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। দ্বিতীয়ত সঠিক রণনীতিবিদ বা থিওরি বেছে নিতে হবে, সহজ কেসে র্যাঙ্কিং, জটিল কেসে কুলম্ব। তৃতীয়ত মাটির চাপ আর দেয়ালের প্রতিরোধ ক্ষমতা দুটোই ক্যালকুলেট করতে হবে। আর সবশেষে দেয়ালটা উল্টে বা পিছলে যাবে না তো, ফ্যাক্টর অফ সেফটি চেক করে সেটা নিশ্চিত করতে হবে। এখন হয়তো মনে হতে পারে এসব তো শুধু পরীক্ষার জন্য, কিন্তু সত্যিটা হলো এই জ্ঞানটার ভিত্তি অনেক গভীর, যা আজ থেকে ভবিষ্যতের সমান গুরুত্বপূর্ণ। মাটির এই মৌলিক শক্তিগুলোকে বোঝা মানে ভবিষ্যতের অদৃশ্য পরিকাঠামো তৈরির প্রথম ধাপটা শিখে নেওয়া, সেটা মাটির নিচে মেট্রো স্টেশন হোক বা কোনোদিন হয়তো মঙ্গলে মানুষের থাকার জায়গা, সবকিছু শুরু কিন্তু এখানেই। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আচ্ছা, এই একই আর্থ প্রেশারের নীতিগুলো যদি আমরা কোনোদিন অন্য কোনো গ্রহে কাঠামো ডিজাইন করার সময় ব্যবহার করি, তখন কি হতে পারে? ভেবে দেখবেন।